সকালবেলা টুকটাক শব্দে ঘুমটা ভেঙে যায়, পুরো মাথাটাই গরম হয়ে যায়। রাগী গলায় আম্মুকে ডাক দিয়ে বলে উঠি, আম্মু, এত সকাল সকাল কে এত শব্দ করছে? মাথা কিন্তু অনেক গরম হয়ে যাচ্ছে কিন্তু আমার কিন্তু রাগ উঠতেছে। তখন দেখলাম আম্মু এক বালতি পানি নিয়ে আমার গায়ের মধ্যে ঢেলে দেয়। এরপর দাঁড়িয়ে রাগী গলায় বলে ওঠে, বেলা 12টা বাজে আর তুই বলিস সকাল সকাল? তোর মাথায় কি সবকিছু নষ্ট হয়ে গিয়েছে নাকি? এমনিতে আজকে 1 মাস ধরে ইউনিভার্সিটিতে যাচ্ছিস না, এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস। আমাদের পাশে বাসায় নতুন ভাড়াটি এসেছে, গিয়ে তো একটু সাহায্য করতে পারিস ওদের। একটু বিরক্ত হয়ে আম্মুর দিকে তাকিয়ে বলে উঠলাম, আরে তুমি দেখছো আমি অসুস্থ, তার জন্যই তো যাচ্ছি না, তাই বলে তুমি অপমান করতেছো? এটা কিন্তু ঠিক না। আর তারা আসতেছে, আমি কেন সাহায্য করব? আমি কি কুলি নাকি? তোর এই অলসতা আর কখনো যাবে না। এখন বেশি কথা না বলে ওদেরকে একটু গিয়ে সাহায্য কর। আমি পারবো না। কথাটা বলে আমি কম্বলটা গায়ে দিই, আবার ঘুমাবো। তখন আম্মু আমার কাছ থেকে কম্বলটা নিয়ে গিয়ে আবার বলে ওঠে, আল্লাহ পাক তোকে কি দিয়ে বানিয়েছে আল্লাহ নিজেই জানে। পানি মেরেছি, তারপরও তোর ঘুমাতে ইচ্ছে করছে। এখন তোকে কিন্তু আমি আর বাসায় রাখবো না, আমি পিটিয়ে বের করে দেব। তাড়াতাড়ি যা, ওদেরকে গিয়ে একটু সাহায্য কর। রাগ হলো, কিছু করারও নেই। আম্মু বকাঝকা করে ওদের কাছে পাঠিয়ে দিল। আমি নিচে নেমে দেখি পাশের বাসার একজন মহিলা কি যেন বের করছে, কিন্তু পারছে না। আমি গিয়ে ওনাকে বলে উঠলাম, আন্টি দেন, আমি সাহায্য করতেছি, আপনি একটু বসুন। আপনি কয়তলায় উঠতেছেন? আরে বাবা, তুমি পারবে। এটা অনেক ভারী একটা যদি লোক হতো তাহলে ভালো হতো, কিন্তু এখানে তেমন কাউকে আমরা চিনি না, নতুন এসেছি তো তাই। সমস্যা নেই, আমি সাহায্য করছি। কথাটা বলে বক্সটা হাতে নিয়ে আমি দোতলায় নিয়ে যেতে লাগলাম। বক্সটা রেখে আমি যখনই ওখান থেকে যেতে লাগবো, তখনই হঠাৎ করে কারোর সাথে ধাক্কা লাগে। মেয়েটা পড়ে যায়। তখন মেয়েটা আমার উদ্দেশ্যে রাগী গলায় বলে ওঠে, আপনাকে কাজে কে রেখেছে? কানা নাকি, চোখে দেখে না? নাকি আপনার দিনের বেলায় তো চোখে দেখতে সমস্যা আছে? যদি এতই সমস্যা তাহলে একটা চশমা নিয়ে কাজ তো করতেই পারেন। দেখে তো মনে হয় সুস্থ মানুষ, তারপরে এভাবে হাঁটাচলা করেন কেন? মেয়েটার দিকে তাকিয়ে আমি হাঁ হয়ে গেলাম, যেন আমার সামনে এক অপরূপ সুন্দরী দাঁড়িয়ে আছে। আমি তো মুখটা খুলে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। তখন মেয়েটা আমার উদ্দেশ্যে বলে ওঠে, এই যে এভাবে তাকিয়ে রইলেন কেন? মুখের মধ্যে তো মাছি ঢুকে যাবে। আপনার মাথায় কি সমস্যা আছে নাকি? চোখের সাথে এখন থেকে মাথাতেও সমস্যা আছে। এভাবে তাকিয়ে রইলেন কেন? আপনাকে কাজ করার জন্য টাকা দেয়নি? এই যে কি পাগলের মতো আপনি ভকভক করতেছেন? অনেকক্ষণ ধরে আপনার এসব কথা শুনে যাচ্ছি, একটা কথারও উত্তর দিচ্ছি না। আপনি কি মনে করেছেন আমি এখানে টাকার জন্য কাজ করছি? বাপরে, লেবারের দেখি কত বড় কথা! আম্মু, তুমি এই লেবারটা কোথা থেকে খুঁজে পেয়েছো যে আবার মুখে মুখে কথা বলে? আমাকে কোনো অ্যাঙ্গেলে আপনার কাজের লোক মনে হয়? বরঞ্চ আপনাকে দেখে মনে হয় কাজের মেয়ে জরিনা। আর আপনি আমাকে বলতেছেন নিজে কাজের মেয়ে জরিনা হয়ে আমাকে বলছেন আপনি কোন দিক থেকে মনে হয় আমাকে কাজের লোক? আপনি তো বড্ড বড় ফাজিল একটা ছেলে। আপনি আমাকে অপমান করছেন আর নিজের কাজের লোক হয়ে আমাকে এইসব কথা বলছেন। 1 মিনিট আপনাকে এখানে আমি। আমাদের কথার মধ্যে আন্টি তখনই উপরে আসে। এসে আমাদের এইভাবে দুজনে ঝগড়া দেখে বলে ওঠে, আরে বাবা, তোমরা এখানে দাঁড়িয়ে ঝগড়া করছো কেন? কি হয়েছে? আর নীলা, তুই ওর সাথে ঝগড়া করছিস কেন? এমনি কোথাও কাউকে পাচ্ছি না, ছেলেটা এসে একটু সাহায্য করছে, এত ছেলেটার সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছিস, হয়েছেটা কি? এই শাকচুনিটা আপনার মেয়ে? আমি ভাবতেও পারি না এমন একটা শাকচুনি আপনার মেয়ে হতে পারে। পুরাই ঝগড়াটে, সারাদিন শুধু ঝগড়ার মোড়েই থাকে, তাই না? এটা কিন্তু ভালো হবে না। আপনি আমাকে 7 জন বলেছেন। আমি জানতাম না যে আপনি আমাদের সাহায্য করছেন। আমি ভেবেছিলাম আম্মু হয়তো বা আপনাকে টাকা দিয়ে নিয়েছে আমাদের এগুলোর উপরে উঠিয়ে দেওয়ার জন্য। চুপ কর তুই, ছেলেটাকে কত কথা শুনিয়ে দিলে। বাবা, তুমি কিছু মনে করো না, আসলে আমার মেয়েটা এমনই, একটু বেশি কথা বলে। আমি বেশি কথা বলি? আম্মু, কি বলছো তুমি ছেলেটার সামনে? তুমি আমাকে অপমান করছো। ঠিক বলেছেন আন্টি, আপনার মেয়ের মাথাটাই খারাপ। কথাটা বলে আন্টি দুজনে কাজ করতে লাগলাম আর মেয়েটাকে একটু রাগিয়ে দিলাম। তখন মেয়েটা রাগে গলায় বলে ওঠে, তুমি এই নীলার সাথে পাঙ্গা নিয়েছো, তোমাকে তো আমি ছাড় দেবো না মনু। তুমি দেখবে আমি কি করতে পারি। আমি তো মেয়েটাকে দেখে ক্রাশ খেলাম। আহা, কত সুন্দরী একটা মেয়ে! এমন একটা সুন্দর মেয়েকে আমি এতদিন ধরেই খুঁজে বেড়াচ্ছি। যাই হোক, আন্টিকে সাহায্য করা শেষ।
আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি আবির চৌধুরী, পরিবারের একমাত্র সন্তান। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা, তাই আমরা এখানে আব্বুর জন্য বাসা ভাড়া নিয়ে আছি, কারণ আমাদের বাড়ি আছে। কিন্তু আব্বু যেহেতু এখানে জব করে, তাই আমাদেরকে এখানেই থাকতে হয়। আর এত সময় ধরে যার কথা বলছিলাম, আমি মাত্র জানতে পারলাম যে ওনারা ভাড়াটিয়া না, বরঞ্চ এইখানে যত বাড়ি আছে সব জায়গার মালিকও তারা। কারণ নীলার বাবা একজন ব্যবসায়ী, আর নীলার পড়ার জন্য এখানে নাকি উনি এসেছে, এতটুকু আমাকে বলেছে। শুধু আন্টি বাবা এখানে থাকতে পছন্দ করে না, তাই উনি বারণ করেছে, কিন্তু কথা না শুনে চলে এসেছে, তাই রেগে আছে নীলার বাবা। যাই হোক, ওদের পরিচয়টা না দিয়ে আমারটাই আগে বলি আপনাদেরকে। আমি এবার অনার্স থার্ড ইয়ারে। আপনাদেরকে পরিচয় দিয়ে দিতে আমি বাসার ভিতরে প্রবেশ করি, তখন আমাকে দেখে আম্মু বলে ওঠে, যে ছেলে নিজে হাতে এক গ্লাস পানি খায় না, আজকে আমার ছেলেটা হয়েছেটা কি? আমি তো এমনি ঘুম থেকে ওঠানোর জন্য বললাম সাহায্য করতে, নিজে থেকে এভাবে দৌড়ে সাহায্য করবে তা তো আমার জানা ছিল না। আমার কাছে এখন স্বপ্ন ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। সাহায্য করতে বলবে তুমি, আর সাহায্য করলেও দোষ, না করলেও দোষ। আমি এখন কোথায় যাব বুঝতেছি না। তোমাদের জ্বালা যন্ত্রণায় আমার তো আর মনে হয় বাসায় থাকতেই পারবো না। নাটক তুমি কম করো, আমি ঠিক বুঝতে পেরেছি আসল কাহিনীটা কি। আমাকে খুলে বল যে তুই এত আদর করে ওদেরকে এগুলো উঠিয়ে দিলি কেন, আর কারণটা কি? আর আম্মু, আরে আম্মু, তেমন কোনো কারণ না, মাথার চুলকে কথাটা বললাম। তখন আম্মু আবার বলে ওঠে, আমি বুঝি না ভাবছিস? তোর কথা আমি সবই বুঝি, কাহিনীটা আগে আমাকে খুলে বল। আমি আম্মুকে কোনো কথা লোকাই না, তাই আমি আম্মুকে বলে দিলাম মেয়েটার কথা, যে আমি তাকে পছন্দ করে ফেলেছি। তুই তো সাংঘাতিক কাজ করে ফেলেছিস। কাকে পছন্দ করেছিস জানিস? ওপর থেকে সিনিয়র, আর উনি এই পুরো মহল্লায় যতগুলো বাড়ি আছে সবগুলোর মালিক। সিনিয়র হয়েছে তো কি হয়েছে, আমি এই প্রথম কোনো মেয়েকে দেখে ভালোবেসে ফেলেছি। আমি আর ভালোবাসা দিয়ে মেয়েটাকে জয় করব, তোমাকে কথা দিচ্ছি। ঠিক আছে, দেখা যাবে, কিন্তু তোর আব্বু যদি জানতে পারে, তোর তো খবর আছে। আরে তুমি আব্বুকে বলবে না, তুমি তো জানো আব্বুর কথা শুনলে আমার কেমন ভয় লাগে। মেয়েটাকেও আমার খুব পছন্দ। ঠিক আছে, তুই যদি তাকে আমার ঘরে বউ করে আনতে পারিস তাহলে আমি মেনে নিব। কিরে, তুই আবার কই যাচ্ছিস? এখন খেয়ে যা, আবার কই যাচ্ছিস? আরে আম্মু, আজকে আর খাবো না, আগামীকালকে আবার ইউনিভার্সিটিতে আমাকে যেতে হবে। কথাটা বলে আমি বাসা থেকে বের হয়ে যাই বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার উদ্দেশ্যে। ছেলেটাকে নিয়ে আমার যত জ্বালা যন্ত্রণা। আবার কলিং বেলের শব্দে দরজাটা খুলতেই দেখলাম বাড়ির মালিক এসে হাজির। মানে হচ্ছে গিয়ে একটু আগে যারা এসেছে তারাই হচ্ছে সত্যিকারের এই পুরো জায়গাটার মালিক। উনি সাথে আমি বলে উঠি, আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। ও আচ্ছা, তাহলে আপনি আবিরের আম্মু? জি আপা, আমি আবিরের আম্মু। আপনার কি কিছু লাগবে আমাকে বলেন, আমি এনে দিচ্ছি। না, আসলে আমার তেমন কিছু লাগবে না। আসলে আপনার ছেলে অনেক ভালো। আর হ্যাঁ, আমার তো এখানে পরিচিত কেউ নেই, আর আমি আসলে সবার সাথে মিশি না, আর কথা না বললেও আমার সময় যায় না। তাই আপনার সাথে একটু কথা বলতে এসেছি। যে ছেলে এমন ভালো, তার মা অবশ্যই ভালো হবে, তাই এসেছি। আপনি না কি যে বলেন, মজার কথা বলা মনে হয় আপনার একটা অভ্যাস। ওনার সাথে গল্পগুজব করতে লাগলাম, তখনই উনি বলে ওঠে, আসলে আমি এখানে শুধু এসেছি আমার মেয়ের জন্য। জিডি একটা মেয়ে, বুঝতে পেরেছেন? ওর বাবার ইচ্ছে ওর বাবার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করবে, কিন্তু ও এগুলো একদমই পছন্দ করে না। ওর স্বপ্ন হচ্ছে গিয়ে ও ইউনিভার্সিটিতে স্টুডেন্ট পড়াবে। এখন ও রাগ করে এখানে চলে এসেছে, কারণ এখানে সামনে যে বড় ইউনিভার্সিটিটা আছে এখানেও ক্লাস নেবে। একমাত্র মেয়ে বলে কথা, তাই তো একা ছেড়ে দিতে পারি না। আর আমাদের কত শত্রু থাকতে পারে, বুঝতে তো পারছেন। ওর বাবার এত বড় বিজনেস, শত্রু তো থাকবেই। মানে হচ্ছে আপনার মেয়ে পড়াশোনা শেষ করে এখন একটা ইউনিভার্সিটির ম্যাডাম। সামনে ইউনিভার্সিটিতে তো আমার ছেলে পড়ে। তাহলে তো কোনো সমস্যা নেই, ও আপনার ছেলেকে ঠিকভাবে বুঝিয়ে দেবে, ওটা নিয়ে আপনাকে চিন্তা করা লাগবে না। সত্যি বলতে আমার কিন্তু আপনার ছেলেকে অনেক পছন্দ হয়েছে, খুবই সহজ সরল ছেলে আপনার।
কথা বললে সবসময় শোনে আর হাসি খুশি ভাবে কথা বলতে পারে। এসব ছেলে আমার কাছে ভালো লাগে। আমার ছেলে তো দেখি অনেক আগেই তার শাশুড়ি মাকে পটিয়ে রেখেছে। বুঝলাম না ছেলেটা কি আমার নাকি? এত চালাক হলো কি করে? ও তো এত চালাক ছিল না। दिल लगा लिया तुमसे प्यार करके तुमसे प्यार करके दिल लगा लिया तुमसे प्यार करके तुमसे प्यार करके। ওই হালা, তোরে কল দিতেছি সকাল থেকে, কল ধরিস না কেন? তোর টুনটুনি একটা লাথি দিমু যদি একবার কল দেওয়ার পর না ধরিস। হারামজাদা, নিজের টুনটুরির খবর নেই, আরেকজনের নিয়ে খবর করতে এসেছে। তুই আমার কি লাথি দিবি? তোর লাথি দেওয়ার আগে তোর বান্ধবী সাদিয়া তোর মেইন পয়েন্টে লাথি দিয়ে নষ্ট করে ফেলবে। দূর হয়ে যা হারামজাদা। তুই এখন কোথায় আছিস? এত নাটকবাজি আমার সাথে না করে সত্যি করে বল, এখন কোথায় আছিস? আমি এখন তোর কাছে আসতেছি তোর টুনটুনি বরাবর একটা লাথি দেওয়ার জন্য। শালা। ধুর হালা, আমি টমটম দোকানে বসে আছি, তুই ওখানেই আয়। রাহাত কথাটা বলে কলটা কেটে দেয়। তাতে আমার ভালোই লাগে, তাই আমি ওর কাছে যেতে লাগলাম। প্রায় 10 মিনিট পর টমটম দোকানের সামনে এসে দেখি হারামজাদা বসে সিগারেট খাচ্ছে। আমাকে দেখে সিগারেটটা লুকিয়ে বলে ওঠে, বন্ধু, একটাই মাত্র সিগারেট পকেটে, টাকা নেই। তুই যদি এখন খেয়ে নিস তাহলে আমি কি খাবো? ভাবলাম এটা 7 দিন ধরে জড়িয়ে ধরিয়ে খাবো, অর্ধেক অর্ধেক করে। ভালোভাবে বলছি সিগারেটটা হাতে দিয়ে দে, না হলে কিন্তু এখন একটা কেলেঙ্কারি হয়ে যাবে। দেখা গেছে কেস মামলাও হয়ে যেতে পারে, তোর উপর নির্যাতন চলতে পারে। না বন্ধু, তুমি আমার ওপর রকেট বোমা যাই মারো না কেন, আমার এখন কোনো কিছুই কাজ হবে না। আমি তোর উপর রকেট বোমা কিছুই মারবো না, শুধু সাদিয়াকে ভিডিও কলে সব কিছু দেখাবো। হারামজাদা, দিলি তো তুই আমার মেইন পয়েন্টের মধ্যে আঘাত কইরা। এনে খা, তারপরও আর জ্বালাস না। একটাই ছিল, এটাই তুই নিয়ে নিলি, এখন আমি কি খাবো? তুমি বসে বসে লেওড়া খাও, আমি সিগারেটটা টেনে তুমি বসে বসে লেওড়া খাও, আমি সিগারেটটা টেনে আসি। কথাটা বলে দোকানের বাইরে থেকে সিগারেটটা খেয়ে আমি আসি। তখন হারামজাদা বলে ওঠে, বাবের পকেট থেকে আমি 10 টাকা মেরে ওই সিগারেট নিলাম, তাও তুই খেয়ে নিলি? তুই তো 10 টাকা পেলি, আমাকে তো 1 টাকাও আমার বাপে দেয় না। বাপের সামনে যেতেই তো আমার ভয় লাগে। নাটক কম কর প্রিয়, তোমার মুখের মধ্যে হাসি লুকিয়ে আছে, মনে হচ্ছে কোনো একটা কথা তুমি লুকাচ্ছ। না রে বন্ধু, আজকে তো একটা ঘটনা ঘটিয়ে ফেললাম। ভালো জিনিস তো হবে না, তো কি আকাম করলে একটু শুনি। থুর হারামজাদা, তেমন কোনো বিষয় না। এরপর আমি নীলার বিষয়ে সবকিছু খুলে বললাম। তখন বলে ওঠে, হারামজাদা, সব সময় সিনিয়র মেয়ের প্রেমে পড়ে যাস, এখন যদি তোকে থাপড়ানো শুরু করে? ওটা পরে দেখে নেব, পছন্দ যেহেতু করেছি পটানোর দায়িত্ব আমার উপর রেখে দে তুই। তুই তো রোমিও, তোকে দিয়ে হবে। আমি আর রাহাত দুজনে গল্প করছিলাম, তখনই হাতের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে দেখি আব্বু। আমি দাঁড়িয়ে গেলাম, আব্বুর ফোনটা রিসিভ করতে আব্বু বলে ওঠে, তুমি একটু বাসায় আসো তো, কিছু ফাইল আছে, ওই ফাইলগুলো তোমার আঙ্কেলের বাসায় দিয়ে আসো। আব্বুর কথা শুনে আমি রাহাতকে বিদায় জানিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আব্বু কি একটা ফাইল দিবে আঙ্কেলকে দিয়ে আসার জন্য। আসলে রফিক আঙ্কেল আব্বুর বন্ধু। রফিক আঙ্কেলের একটা মেয়ে আছে, নাম নেহা। আমার সাথে একই ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু সমস্যা একটা আছে। আমাকেও পছন্দ করে, আমি ওকে বন্ধু হিসাবে মনে করি, কিন্তু ও মানতে চায় না। ও এখন অবশ্য আমাকে বলেনি। আমি বুঝতে পারি ও যে আমাকে পছন্দ করে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বাসায় চলে আসি। বাসায় আসতেই আমাকে দেখে আব্বু ফাইলটা হাতে দিয়ে বলে ওঠে, ফাইলটা গিয়ে আমার বন্ধু রফিককে গিয়ে দিয়ে আয়। আর হ্যাঁ, ও এখন বাসায় আছে, অফিসে না। এখন তুই সোজা ওদের বাসায় যা, গিয়ে ফাইলটা দিয়ে আসবে আর আমার কথা বলবে। আর হ্যাঁ, বলবে সন্ধ্যার পরে যেন আমার সাথে একটু দেখা করে। আমি আর কিছু বললাম না। ফাইলটা নিয়ে আঙ্কেলের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ঠিক তখনই কারোর সাথে ধাক্কা লাগে। আল্লাহ গো, কোমরটা মনে হয় ভেঙেই গেল, কোনো একটা খাম্বার সাথে মনে হয় বাড়ি খেলাম। আমি চোখ তুলে তাকাতেই দেখলাম সামনে দাঁড়িয়ে আছে ওই সময় ছেলেটা। রাগী গলায় বলে উঠি, এই, আপনার কি মাথায় সমস্যা আছে নাকি? যখন তখন এসে আমাকে ধাক্কা দেন, নাকি আপনার অন্য কোনো মতলব আছে? আমার মাথায় সমস্যা নেই, আর আমার অন্য কোনো মতলব থাকবে কেন? আর আপনি কি চোখে দেখেন না? আমি তো ঠিক রাস্তা দিয়ে হাঁটছিলাম, আপনি তো দৌড়াদৌড়ি করে আসতে গেলেন। একে তো ধাক্কা দিয়েছো, তার উপর এখন আমাকে রাস্তার মধ্যে ফেলে এত কথা শোনাচ্ছ। তোমার মতো বেয়াদব ছেলে তো আমি আর দুটো দেখিনি। আমার তো খেয়ালই নেই মেয়েটা যে এখনো নিচে পড়ে আছে। আমি হাত বাড়াতে মেয়েটা আমার হাত ধরে এরপর আমার হাতটা টেনে কাদার মধ্যে ফেলে দেয়। আমি
কানের মধ্যে কাদার মধ্যে মাখামাখি অবস্থা হয়ে যায়। তখনই মেয়েটা হেসে বলে ওঠে, এবার ঠিক আছে মিস্টার ভূত, এখন একদম ভালো দেখাচ্ছে। তোমাকে এমন অবস্থায় দেখাতে মেয়েরা ক্রাশ খেয়ে একদম পাগল হয়ে যাবে। এটা কি করলেন আপনি? কাজটা কিন্তু ঠিক করলেন না। এটার জন্য আপনাকে কিন্তু শাস্তি ভোগ করতে হবে। আমি ভয় পেয়েছি, আমাকে ভয় দেখাচ্ছেন? যান আপনি, যা ইচ্ছে তাই করে নেবেন। পকেটে ধাক্কা দিয়েছেন, আবার গতকালকে অপমান করেছেন, তাই সব কিছু হিসাব একসাথে নিয়ে নিলাম। আপনার হিসাব তো আপনি বুঝে নিয়েছেন, কিন্তু আমি তো এখনো আমার হিসাবটা বুঝে পাইনি। আমি আপনার থেকে আমার হিসাবটা বুঝে নেব, মনে রাখবেন। তাই নাকি? দেখা যাবে কে কার থেকে হিসাব নিতে পারে। কথাটা বলে দৌড়ে বাসায় চলে গেলাম। কপাল ভালো, ফাইলটার কিছু হয়নি, শুধু জামা কাপড়গুলোতেই ময়লা লেগেছে। এখন যেভাবেই হোক আগে ওটা দিয়ে আসতে হবে, না হলে আপুর একটা মারও নিচে পড়বে না, সবগুলো পিঠের মাঝখানে পড়বে। আমি 5 মিনিটের মধ্যে আঙ্কেলের বাসার সামনে চলে আসি। ঘরের সামনে এসে কলিং বেল দিতেই তখনই দেখলাম নেহা দরজা খুলে দেয়। আর আমার এমন অবস্থা দেখে ও বলে ওঠে, কে তুমি? আর এখানে এমন অবস্থায় এসেছো কেন? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? বাসা থেকে বের হয়ে যাও, আমাদের এখানে এসেছো কেন? নেহা, তোমারই কি মাথা নষ্ট হলো নাকি? আমাকে ভালোভাবে তাকিয়ে দেখো, আমি কে? ভালোভাবে নেহা তাকিয়ে দেখে হেসে বলে ওঠে, আবির তুমি? তোমার এমন অবস্থা হলো কি করে? তুমি কি কোথাও পড়ে গিয়েছো নাকি কেউ তোমাকে ফেলে দিয়েছে? এখন যদি বলি আমাকে একটা মেয়ে ফেলে দিয়েছে তাহলে অনেক রেগে যাবে নেহা। তাই আমি ওকে বললাম, আরে ভাই আর বলিস না, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে কোথা থেকে মাঝখানে একটা ইট চলে আসে। জানি না ওটার সাথে ধাক্কাকে আমি কাদায় পড়ে গিয়েছি, আর এমন অবস্থা। ও আচ্ছা, তুই তো কানা, আমি তো ভুলে গিয়েছিলাম। মাঝে মাঝে তোর যে এমন অবস্থা হয় কি বলবো। ভার্সিটিতে চোখে দেখিস না, আর রাস্তাঘাটেও দেখিস না। তুই তো মনে হয় দিন কানা হয়ে যাবি। আমাকে তো সবাই দিন কানার বউ বলবে রে। তুই আবার কি বলছিস ফিসফিস করে? মুখ ফসকে আবার কথাগুলো বলে দিচ্ছি নাকি তখন আবিরের কথায় আমার হুঁশ আসে। ওকে বলে উঠি, কই কিছু না তো। তুই এখন এই কাদার মধ্যে তো বাইরে দাঁড়িয়ে থাকবি নাকি? ভিতরে আয়, আমি তোর জন্য আব্বু জামা আছে, পরে নিস। এগুলো পরিষ্কার করে আমি দিয়েছি, তুই ওয়াশরুমে যা। তার ওয়াশরুমটা আমাকে দেখিয়ে দেয়, কিন্তু আমি যাব না, কারণ যদি আমার লজ্জা লাগে। কিন্তু ও জোর করে ওর ওয়াশরুমে আমাকে ঢুকিয়ে দেয়। আমি ওয়াশরুমে গিয়ে দেখি সুন্দর করে পরিষ্কার করা আছে, কিন্তু আমার ওয়াশরুমটা আমি মনে হয় 9 মাস 6 মাস হয় পরিষ্কার করি না। নেহা তার আব্বুর একটা লুঙ্গি আমাকে এগিয়ে দেয়। এরপর আমি গোসল করে বের হয়ে, তারপর কিভাবে নেহা আমার দিকে তাকিয়ে আছে, তখন ওর উদ্দেশ্যে আমি বলে উঠি, আই ফাজিল সেমডি, তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন, শয়তান কোথাকার? তুই কোন দেশের নায়ক রে যে তোর দিকে তাকানো যাবে না? আসছে আমার হিরো, এখানে তার দিকে তাকানো যাবে না। বেশি ফাজলামো না করে এখন এগুলো সুন্দর করে ধুয়ে তোর সামনে রান্নাঘরের মধ্যে শুকাতে দে। ওখানে আর আগুনটা জ্বালিয়ে দিলে শুকিয়ে যাবে। আমি আর নেহা কথা বলছিলাম, তখন আঙ্কেল চলে আসে। আঙ্কেল এসে আমাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন আঙ্কেলকে বলে উঠি, আসলে কাদায় পড়ে গিয়েছিলাম, তাই আসতে সমস্যা হয়েছে। আর আব্বু বলেছে সন্ধ্যায় দেখা করতে, আর এই ফাইলটা দিয়ে দেওয়ার জন্য আপনাকে। আঙ্কেল ফাইলটা নিয়ে রুমে চলে যায় আর বলে আমাদেরকে গল্প করতে, যত সময় না আমার জামা কাপড়গুলো শুকাচ্ছে। নেহা আমাদের ইউনিভার্সিটির সব থেকে টপার, ওকে আজ পর্যন্ত কেউ টপ থেকে নিচে নামাতে পারেনি। আর আমি একটা মানুষ যে কিনা পড়ালেখার মধ্যে সবসময় আন্ডা মারি। তখন নেহা বলে ওঠে, কিছু অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে, আবার আমাদের কিছুদিন পর প্রিপারেশন নিতে হবে, তার জন্য সবকিছু রেডি করতে হবে। ধুর, এত ঝামেলা কে পোহাতে যাবে? আমি পারবো না এসব ঝামেলা পোহাতে। এমনিতে পড়ালেখা তো ঠিক মতো করিস না, সারাদিন শুধু টই টই করে বেড়াস। দেখতে দেখতে শেষ থার্ড ইয়ার চলে এসছিস। আরে 1 বছর আছে তোর গ্র্যাজুয়েট কমপ্লিট হতে, তারপরে এমন করবি? আরে আমার চিন্তা কিসের? আমার এত সুন্দরী টপার একটা বান্ধবী আছে, ও থাকতে আমার আবার কিসের চিন্তা হয়? তোকে মারবো একটা। সবসময় আমার উপর দিয়ে চলে গেলে হবে নাকি? আমি তো চাই সারা জীবন তোর হয়ে থাকতে। সারাটা জীবন তুই যত সমস্যার মধ্যে পড়বি, সব সমস্যার সমাধান আমি করব, তোর ভালোবাসার মানুষ হয়ে, তোর সারা জীবনের সঙ্গী হয়ে। কিরে, কোথায় তুই হারিয়ে গেলি আবার? কই কিছু না তো। আমাদের কথাবার্তার মধ্যে প্রায় অনেক সময় পার হয়ে যায়। এর মধ্যে আমার জামাগুলো শুকিয়ে যায়। আমি ওখানে গিয়ে দেখি
জামা শুকিয়ে গেছে, তাই আমি জামাগুলো পরে নেই। তখন রেহা রুম থেকে ডাক দিয়ে বলে ওঠে, কি রে, তুই ওখানে আবার এত সময় ধরে কি করছিস? আরে জামাগুলো শুকিয়ে গিয়েছে, পরে নিয়েছি। আমি বাসায় চলে যাব। আগামীকালকে ইউনিভার্সিটি যাব, ওখানে দেখা হবে। মানে কি চলে যাবে মানে? আজকে থেকে যা, আমি তোর জন্য রান্না করি। আরে না, মাথা খারাপ নাকি? আব্বু এমনিতেই অনেক রাত করে বাসায় আসে, আর আম্মু বাসার মধ্যে একা, তাই আমাকে তো যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, কিছুদিন পর তো আমি পার্মানেন্টলি চলে যাব, তখন আর কোনো সমস্যা হবে না। তুই আবার কি বলতেছিস? তোর কথা তো কিছুই বুঝি না। আচ্ছা যাই হোক, তাহলে তুই থাক, আমি গেলাম। নেহাকে বিদায় জানিয়ে আমি ওখান থেকে সোজা বাসার উদ্দেশ্যে হাঁটা ধরি। রাস্তায় আসতে দেখলাম যে রাস্তার ওপাশে রাহাত কি জানি কিনতে দোকানে যাচ্ছে, তাই আমি বাসায় না গিয়ে প্রথমে ওর পেছনে পেছনে গেলাম। এরপর দেখলাম একটা দোকানের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। আমি সোজা ওই দোকানে গেলাম, দেখলাম হারামজাদা একটা মজু নিয়েছে, আর সাথে 1 প্যাকেট বিস্কিট। হারামজাদা কোকের বোতলটা যখনই নিয়ে খুলতে যাবে, তখনই আমি হারামজাদার কাছ থেকে বোতলটা কেড়ে নিই। আর আমার এমন কাণ্ড দেখে আর হঠাৎ করে চলে আসে দেখে আমার উদ্দেশ্যে বলে ওঠে, আব্বার কাছ থেকে অনেক কষ্ট করে আমি সিগারেটের টাকাটা ম্যানেজ করতে পেরেছি, তুই আবার কোথা থেকে উড়ে এসে আবার কোকটা ছো মেরে নিয়ে গেলি। ভাই, এটা কিন্তু ঠিক করছিস না। ওরে শালা, কোনটা ঠিক করছি আর কোনটা ঠিক করছি না এটা এখন তোমাকে আমার বোঝানো লাগবে, তাই না? যত সব নাটক করো ময়না, তোমার এখন এটা খাওয়া হবে না। হারামজাদা, তুই আমাকে খুব খেতে দিবি না, তাই না? দাঁড়া, এখন আমি কি করি, কথাটা বলে কোকের বোতলটা ও যখন খেতে যাবে, তখনই আমি কোকের বোতলটা একটা চাপ দিয়ে সাথে সাথে ওর মুখের মধ্যে সবগুলো কোক ওর মুখের ওপর পড়ে যায়। আরামজাদা এমন একটা কান্না করে দিল তোর, তখন আমি বলে উঠি, এমন একটা দিব তখন তুই টের পাবি আমি কি করতে পারি। আমি বাসায় চলে আসলাম। বাসায় আসতে আমাকে দেখে আব্বু বলে ওঠে, কিরে, তুই কি ফাইলটা ঠিক মতো দিয়ে এসেছিস, নাকি তোর আসতে এত সময় লাগলো কেন? আরে ফাইলটা দিয়ে এসেছি, সমস্যা নেই। আর বলেছে দেখা করার জন্য, তোমার সাথে তো কিছুক্ষণ পর দেখা করবে বলেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। তুই খাওয়া দাওয়া করে শুয়ে পড়, তোর আম্মু এখনই তোকে খাবার দিবে। আমি না, তুমি আবিরকে খাবার দাও। আবার আগামীকালকে ভার্সিটিতে যেতে হবে, এমনিতেই আজ 1 মাস ধরে যাচ্ছে না। তোর প্রিন্সিপাল কল করেছে, তোকে ভার্সিটিতে যেতে বলেছে। আর হ্যাঁ, ওখানে নাকি নতুন একজন টিচার নিয়োগ দিয়েছে শুনলাম আমি। আব্বু কথাটা বলে ওখান থেকে চলে যায়। আসলে নিয়োগ দেওয়ার কারণ তো আছে। আমাদের যে ইংলিশ টিচার ছিল উনি ভালো ছিল না, মানুষটার সুবিধার না, তাই আমরাই ওনাকে জালিয়াতি করে বের করে দিয়েছি। এই কথাটা অবশ্য আমাদের প্রিন্সিপাল জানে, কিন্তু উনি কিছু বলতে পারে না, কারণ আমাদের নামে কোনো প্রমাণ বা সাক্ষী নেই। আমরা সবকিছু মেনে নিতে পারি, কিন্তু কারো প্রতি অন্যায় আমরা মেনে নিতে পারি না। তাই সবসময় ভার্সিটির কোনো অন্যায় হলে আমাদের কাছে বিচারের জন্য সবাই আসে। এক কথায় বলতে গেলে আমি রাহাত, আমরা দুজন পুরো ভার্সিটি পরিচালনা করি। তখনই আম্মু নিচে আসে আর আমার জন্য খাবার নিয়ে আসে, আর বলে ওঠে, খাওয়া দাওয়া শেষ করেই শুয়ে পড়বে। এখন কিন্তু আর ফোন চাপবি না, এমনিতেই দিনে ঘুমাসনি, তাই এখন ঘুমিয়ে না পড়লে সকালে তোকে টেনে ওঠানো যায় না। আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, কারণ আগামীকালকে তো আবার ভার্সিটিতে যেতে হবে। ওখানে আজ প্রায় 1 মাস যায় না, কি অবস্থা আল্লাহ জানে। ওখানে তো অনেক কিছু পরিবর্তন হয়েছে। অবশ্য ভার্সিটিতে পড়াশোনা না পারলে কি হয়েছে, আমার কিন্তু একটা সম্মান অবশ্যই আছে বড় ভাই হিসেবে। এসব ভাবতেই ভালো লাগে, আর খুশি মনের মধ্যে এমনিতেই চলে আসে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি রেডি হয়েছিলাম, দেখলাম ফোন বেজে চলছে। বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করতেই হারামজাদা রাহাত ওপাশ থেকে আমাকে রাগী গলায় বলে ওঠে, কিরে হারামজাদা, তুই কি ঘুম থেকে উঠবি না? আজকে ভার্সিটিতে যাওয়ার তোর কি প্ল্যান নাই? এই নিয়ে তো আমাদের পুরো 1 মাস 10 দিন হয়ে গিয়েছে, তুই তো ভার্সিটিতে যাচ্ছিস না। আজকে না গেলে একেবারে 11 দিন। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি না তা বুঝলাম, কিন্তু তুই কেন গেলি না এই এতদিন ধরে? তুই হচ্ছিস আমার জিগরি দোস্ত, তুই যদি ভার্সিটিতে না যাস আমি গিয়ে কি করব বল? তোকে ছাড়া কে আমার ভার্সিটিতে জমে নাকি? ওরে সোনা আমার, তুমি ভালোই মস্করি করতেছো আমার সাথে, তা আমি ভালোই বুঝতেছি। তুমি ওখানে আমার সাথে টাঙ্কি মারতে যাবে নাকি পড়াশোনার জন্য? হ্যাঁ, তুমি এখন এত ভাব নিও না, এখন তুমি আমার কাছে চলে আসো, এত নাটক না করে। দাঁড়া হারামজাদা, আমি আসতেছি। তুই এখন কোথায় আছিস সেটা বল। আমি মাত্র মেইন রোডে এসেছি, তুই তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আর আমি বাইক বের করছি, তোর বাইক নেওয়া লাগবে না।
আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, তুই ওইখানে দাঁড়া, আমি রেডি হয়ে নিচ্ছি। আমি রেডি হয়ে যেতে লাগলাম, তখনই আম্মু পেছন থেকে ডাক দিয়ে বলে ওঠে। ওখানেই ওই যে তোর আন্টি তোকে একটু ডেকেছে। আম্মুর কথা শুনে আমি আন্টির কাছে গেলাম। ওনার কাছে যেতেই উনি আমাদের উদ্দেশ্যে বলে ওঠে। বাবা তুমি তো ও তোমার ভার্সিটিতে যাচ্ছ, আমার মেয়েকে সাথে করে নিয়ে যাও। ও তো এখানে নতুন, তাই তেমন কিছু জানে না, তুমি ওকে নামিয়ে দিও। বুঝলাম না, আন্টির মেয়ে মানে গুন্ডি ওই মায়াটা ওখানে কেন আবার যাবে? দেখি তো, আমার থেকে অনেক সিনিয়র, কিন্তু আবার পড়াশোনা শুরু করেছে নাকি? মনে হয় আগে গোল্লা মেরেছে, তাই আবার নতুন করে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে। কথাটা শুনে আমি একটা হাসি দিলাম। তখন আন্টি বলে ওঠে। কি ব্যাপার বাবা, তুমি হাসতেছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? নাকি নিয়ে যেতে কোনো সমস্যা? তুমি কি আমার কথা বুঝতে পারছো? ও সরি সরি আন্টি, আসলে আমি অন্য কথার মধ্যে হারিয়ে গিয়েছিলাম। না সমস্যা নেই, আমি ওনাকে নিয়ে যাব। তাহলে তুমি এখানে বসো, নীলা নামতেছে, ও উপরে একটু সেজেগুজে আসতেছে। কিছুক্ষণ পরে দেখলাম নীলা নিচে নামছে। ওকে দেখে তো আমি পুরো ফিদা হয়ে গেলাম। কোনো পরী যেন প্রায় আমার সামনে। আমি তো একদৃষ্টিতে তাকিয়ে রইলাম, যেন মুখের মধ্যে মাছি ঢুকে যাওয়ার মতো অবস্থা। এভাবে মুখটা আমি খুলে রেখেছি। আমি তো একদৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে রইলাম। সিনিয়র মেয়েরা এত সুন্দর কি করে হয় জানে না, আমি তো চোখ ফেরাতেই পারছি না। শোন নীলা, তোকে আবির নিয়ে যাবে, আর ও তোকে সাথে করে নিয়ে আসবে। কোনো সমস্যা হলে ও দেখবে। ও ছেলে মানুষ, তুই ওকে সাথে নিয়ে যা। কি বলছো আম্মু? এই বাদর ছেলেটাকে আমি সাথে করে নিয়ে যাব? অসম্ভব। প্রয়োজন হলে আমি একা যাব, তারপরে এই বাদরটাকে আমি সাথে করে নিয়ে যাব না। আমারও ইচ্ছে নেই আপনার মতো এমন একটা দজ্জালকে সাথে করে নিয়ে যাওয়ার। আপনি যান, একাই যান। আমি বলছি না আপনি আমার সাথে যেতে। আরে আপনি তো শেওড়া গাছের পেতনি। কি বললি তুই? আমি গাছের পেতনি? পেতনি তোর বউ, আমি না। শয়তান ছেলে, বাদর ছেলে একটা। এসব কিছু হবে একমাত্র আপনার, আমার না। আপনার জামাই এগুলো হবে। আমাদের এমন ঝগড়া দেখে তখনই আন্টি বলে ওঠে। ঠিক আছে বাপ, তোদের এই ঝগড়া থামা। এখন তোরা যে যার মতোই চলে যা, তোদের আর ঝগড়া করা লাগবে না। তোদেরকে একত্র এনে আমি অনেক ভুল করে ফেলেছি, এখন তোরা যা। একাই চলে যেতে কথাটা বলে আমি রাগ করে ওখান থেকে একাই চলে গেলাম। কিছুক্ষণ পর আমি মেইন রোডের সামনে এসে দাঁড়াতেই দেখি রাহাত দাঁড়িয়ে আছে। আমাকে দেখে ও রাগী গলায় বলে ওঠে। কি রে, তোর আসতে এখান থেকে এত সময় লাগে? তোর জন্য কত সময় ধরে ওয়েট করছিলাম, তুই এখন আসলি? আরে ভাই বলিস না, একটা খাচ্ছর মেয়ের সাথে ঝগড়া হয়েছে। এরপর রাহাতকে সবকিছু খুলে বলি। সবকিছু শুনে রাহাত হাসি লাগলো আর বলে ওঠে। তুই ছোটবেলা থেকে সিনিয়র মেয়ের প্রতি কেমন জানি দুর্বল, অবশেষে তাহলে একটা পড়ে গেলি। যাক, তাহলে আজকে এত দিনের তোর সাধনা ব্যর্থ হোক। তোর হালা, এখন বেশি কথা বলে তোর মেইন পয়েন্টে দিমুনি একটা লাথি। চল তো। কথাটা বলে বাইকের উপর উঠে বসি আমি। রাহাত বাইকটা নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় 10 মিনিটের মধ্যে ভার্সিটির সামনে এসে পৌঁছায়। তখন রাহাত বলে ওঠে। তুই তাহলে ক্যাম্পাসের দিকে যা, আমি বাইকটা পার্কিং করে আসছি। রাহাত কথাটা বলে বাইকটা পার্কিং এর জন্য নিয়ে যায়। আমি ক্যাম্পাসের ভিতর প্রবেশ করলাম। তখনই হঠাৎ করে একটা মেয়ে দৌড়াদৌড়ি করে আসার সময় আমার সাথে ধাক্কা লাগে আর মেয়েটা পড়ে যায়। আমি মেয়েটার উপর গিয়ে পড়ি। তখনই মেয়েটা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে ওঠে। চোখে দেখে চলতে পারে না নাকি? মেয়ে দেখলে গায়ের উপরে পড়তে মন যায়। আমি তাকিয়ে দেখি যে থাপ্পড়টা মেরেছে সে মেয়ে মানুষটা আর কেউ না, নীলা। নীলা এখানে কোথা থেকে আবার আসলো? তখনই ওর উদ্দেশ্যে আমি বলে উঠি। আপনি আপনি আমার ভার্সিটিতে এসে আমাকেই থাপ্পড় মারছেন? তুই তুই এখানে কেন? আর ভার্সিটি কিনে রেখেছিস নাকি যে তোর একা বললেই হল? নাকি আর আগে তো আমাকে ধাক্কা মেরেছিস, তারপরে আবার এত এত কথা বলছিস? ভালো কথার ভাত নেই দুনিয়ার মধ্যে দেখছি। ভালো কথা বললে সবাই চিত্তা যায়। শয়তান ছেলে এখন আমার গায়ের উপরে পড়ে আছে, আমি ধাক্কা দিয়ে ফেলে দিয়ে এরপরে বলে উঠি, ফাজিল ছেলে কোথাকার। আমি একদৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে রইলাম। কি অপরূপ সুন্দর লাগছে ওকে। আশেপাশের সবগুলো ছেলে ওর দিকে তাকিয়ে আছে। তাকাবে না কেন? কারণ ও যে আমাদের পুরো ভার্সিটির অপরূপ সুন্দরী। ওর দিকে তাকাবে না কেন? তখনই পেছন থেকে কেউ ডাক দেয়। তাকাতে দেখি রাহাত। আবার ওর উদ্দেশ্যে বলে ওঠে। কি রে, ক্যাম্পাসের ভিতর প্রবেশ না করে এইখানে দাঁড়িয়ে আছিস কেন? আর পিছনে কার দিকে তাকাচ্ছিস? আরে তোর ভাবির সাথে দেখা হয়েছে, একটা রোমান্টিক ঝগড়া হয়ে গেল। তুই কোথায় ছিলি? আমার মরণ সে এসেছে আমার সাথে ঢং করতে। অভিনয় এখন বাদ দাও। তুমি এত অভিনয় কেন আমার সাথে করছো?
দূর হালা, এত প্যাচাল না পেরে এখন চল ক্যাম্পাসের ভিতরে যাই। আমি আর রাহাত দুজনে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করি। আমাদেরকে দেখে অনেক ছেলেরা সালাম দেয়, আর দেবে না কেন, আমরা তো ভার্সিটির বড় ভাই। কিছুক্ষণ পর দেখলাম নেহা ভার্সিটির ভিতরে প্রবেশ করছে। নেহা আজকে অন্যরকম সাজে এসেছে, ওকে দেখেও অনেক সুন্দর লাগছিল। নেহা যেমন সুন্দরী, তার পড়ালেখা তো টপার, সব ছেলেরা ওর প্রতি আকর্ষিত। আমি আর রাহাত দুজনে গল্প করছিলাম, তখন নেহা আমাদের কাছে এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, সকাল থেকে কয়টা কল করেছি, তোমার ফোনের দিকে কি হয়েছে? ফোন ধরছো না কেন? যে কয়টা কল করলাম তোমাকে আমি, যে তুমি একটা ফোনও আমার ধরতে পারলে না? আসলে ফোনটা সাইলেন্ট ছিল, ধরতে পারেনি। আর যখন রাহাত কল করেছিল তখন শুধু কথা বলেছিল, এরপর ফোনটা তো হাতেই নিইনি আমি। তোর তো সমস্যা একটাই, আমি কল করলে তোর মনে হয় হাতের মধ্যে জ্বর ওঠে, যে ফোনটা ধরতে তোর কষ্ট লাগে। আমি কল দিলে তুই কলটা ধরিস না। নাটক কম করো প্রিয়, তুমি যে এখন আমাদের সাথে মশকারি করছো তা আমরা ভালোই বুঝতে পারছি। তুই এত দেরি করলি কেন সেটা বল। আরে গাধা, খাচ্ছিলাম আমি। তুই দেখিস না আমাকে কত সুন্দর লাগছে? তোকে একদম গরুর মতো লাগছে, আর পেতনির মতো মুখটা তোর হয়ে গিয়েছে। কি বললি তুই? আমাকে পেতনির মতো লাগছে? দাঁড়া, তো হচ্ছে। তো আবার দুজনে বাচ্চাদের মতো কি শুরু করলি? তোরা দুজন আবার বাচ্চাদের মতো কি শুরু করলি? আর রাহাত, তুই কেন শুধু শুধু ওর সাথে এমন করছিস? তখন নেহা আমার উদ্দেশ্যে বলে ওঠে, আচ্ছা বলতো, তুই আমাকে আমার দিকে দেখতে ভালো লাগছে না আবি? আরে ওর কথা শুনিস কেন? তুই কি দেখতে কেমন তুই জানিস না? পুরো ভার্সিটি ছেলে তোর জন্য পাগল, আর তুই আমাকে, আর তুইও না, কি শুরু করলি? রাহাত, তোর সাথে এমন করছিস কেন? আচ্ছা ঠিক আছে, এখন এখানে আর কথা না বলে চল আমরা আগে গিয়ে ভার্সিটিতে প্রবেশ করি, কারণ আমাদের তো ক্লাসের সময় হয়ে গিয়েছে, ক্লাসের ভিতরে ঢুকতে হবে। আচ্ছা ঠিক আছে। কথাটা বলে আমরা তিনজনে ভার্সিটির ভিতর প্রবেশ করি। আমি আর রাহাত আমরা পেছনের বেঞ্চে গিয়ে বসি, আর সবসময় নেহা প্রথম বেঞ্চে গিয়ে বসে। আমরা দুজনেই ওখানে বসে মজা করছিলাম। তখন এই প্রিন্সিপাল ভিতরে প্রবেশ করে আর বলে ওঠে, হ্যালো স্টুডেন্টরা, তোমরা আশা করি সবাই ভালো আছো। তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলার জন্য আমি তোমাদেরকে এখানে একত্রিত করেছি। যে এখন তোমাদের সাথে যাকে পরিচয় করিয়ে দিব, উনি আমাদেরই খুবই সম্মানিত ব্যক্তি। এক কথায় বলতে গেলে উনি আমাদেরই ভার্সিটির মালিকও বটে। কিন্তু তোমরা জানো আমাদের একজন ইংলিশ টিচার নেই, তাই উনি এখন থেকে আমাদের ইংলিশ টিচার হিসাবে এই ভার্সিটিতে তোমাদেরকে ক্লাস নেবে। উনি আমাদের এই ভার্সিটির প্রফেসর। ঠিক আছে, তাহলে ম্যাডাম আপনি সবার সাথে পরিচয় হয়ে নেবেন। আমি তাহলে গেলাম। হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? প্রিন্সিপাল কথাটা বলে ওখান থেকে চলে যায়। তখনই একটা মেয়ে ভিতরে প্রবেশ করে আর কথাটা বলে ওঠে। মেয়েটাকে দেখার পর আমার তো পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার উপক্রম, কারণ ও যে আর কেউ না, নীলা। তার মানে নীলা আমাদের ভার্সিটির প্রফেসর। যা মারডালা, এখন কি হবে? ও তো আমাকে অত্যাচার করেই মেরে ফেলবে। কি রে, এভাবে তাকিয়ে রইলি কেন? মুখের মধ্যে তো তোর মাছি ঢুকে যাবে। আরে ভাই, তুই কথা বলিস না তো। আমি তো যেন 400 গোল্ডের শখ খেলাম। আমাদের সামনে যে ম্যাডাম দাঁড়িয়ে আছে, আমি তোকে ওর কথাই বলেছি। ওটাই হচ্ছে নীলা, আর ও হচ্ছে তোর ভাবি। ওই শালার, তুই তো দেখছি ছোটখাটো একটা জায়গার মধ্যে হাত মারিসনি, একেবারে বড় দান মেরে দিয়েছিস। এত বড় একটা কাজ কি করে করে ফেললি বন্ধু? আমাকে একটিবারও বলিসনি তোর এই রহস্যের কথা। ওরে হারামজাদা, আমি কি জানতাম নাকি আমার যে ভার্সিটির প্রফেসর হবে এই নীলা, আর তার প্রেমে আমি পড়ে যাব। কিন্তু যেহেতু প্রথম কারো প্রেমে পড়েছি, তার কাছ থেকে আমার ভালোবাসা তো আদায় করবই, যেভাবেই হোক আমি ওকে আমার করে নেব। বামন হয়ে চাঁদে হাত দেওয়ার তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বন্ধু, তুমি আর সেই স্বপ্ন পূরণ করতে পারবে না। হারামজাদা, ভালোবাসা যদি খাঁটি হয়, সিনিয়র মেয়েও রাজি হয়। নাটক কম করো প্রিয়। তখনই আমাদের উদ্দেশ্যে নীলা বলে ওঠে, এই যে পেছনের বেঞ্চে বসে থাকা ছেলে, তোমাকে বলতেছি, কি নিজের মধ্যে খোঁচাখুচি করতেছো? আমাদেরকেও বলো, আমরা একটু সবাই শুনি তোমরা নিজেরা কি বলতেছো। বেশ, বুঝতে পারছি আমাকে অপমান করার জন্য কথাগুলো বলছে। আমি দাঁড়ালাম, আশেপাশে সব স্টুডেন্টরা চুপ করে আমাকে দেখে। তখন নীলা বলে ওঠে, তোমার সবকিছুই আমি দেখেছি। পড়ালেখায় তো তুমি গোল্লা মারোই, সব সময় করে বেড়াও, আর মেয়েদের পিছনে থাকো। এসব তোমার কাজ আমি ভালো করেই জানি। তোমরা কি বলো? আমার ক্লাসমেট সবার উদ্দেশ্যে কথাটা নীলা বলে সবাই চুপ করে রইল, কারণ সবাই আমাকে ভিপি হিসেবে জানে ভার্সিটির, তাই কেউ কোনো কথা বলছে না। তোমরা কি ওকে ভয় পাও তার জন্য কথা বলছো না?
আরে ওর মতো এমন লুচ্চা লম্পট ছেলেকে আমি কত দেখেছি। ওদের মতো ছেলেকে মেরে মেরে একদম হাত পা ভেঙে দেওয়া উচিত। ওরা সবসময় মেয়েদেরকে উত্ত্যক্ত করে। আপনি যা বলছেন এটা কিন্তু একদমই ঠিক না। নিজের চোখে সবকিছু এসব দেখার পরে আবার বলছো তুমি এগুলো ঠিক না। এগুলো আবার দেখো, আমি বলবো তুমি ভালো। এবার আমার অনেক রাগ হলো, তাই আমি নীলার উদ্দেশ্যে বলে উঠলাম, চুপ থাকা মানে এই না সবাই আমাকে ভয় পায়। চুপ থাকা মানে এই না যে কেউ প্রতিবাদ জানাতে জানে না। অর্থাৎ ওরা সবাই আমাকে ভালোবাসে আর আমি এই ভার্সিটির ভিপি। তার মানে এই না সবাই আমাকে ভয় পেয়ে আমাকে এই পুরো ভার্সিটির ভিপি বানিয়েছে। কারো সম্পর্কে ভালো খারাপ কিছু জানতে হলে আগে কাউকে জিজ্ঞেস করতে হয় না। জিজ্ঞেস করে তারপর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে এত বাজে কথা বলার আগে অধিকার আপনার নেই। আপনার এত অধিকার নেই আমাকে এত ধরনের বাজে কথা ইঙ্গিত করে বলার। আমি কোন টাইপের ছেলে আপনি সবাইকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন, ঠিক আছে? আপনার ক্লাসে আমি থাকবই না। আমার মতো এমন ছেলে যদি আপনার ক্লাসে থাকলে সমস্যা হয় তাহলে আমি চলে যাচ্ছি। কথাটা বলে আমি ক্লাস থেকে বের হয়ে পড়লাম। আমার এভাবে চলে যাওয়া দেখে এক এক করে ক্লাসের মধ্যে যত স্টুডেন্ট আছে সবাই চলে যেতে লাগলো। আমি যখন ক্লাস থেকে বের হয়ে যেতে লাগলাম তখন এক এক করে ক্লাসের মধ্যে সব স্টুডেন্টরা বের হয়ে যেতে লাগলো। তখনই আবির ডাক দিয়ে সবার উদ্দেশ্যে বলে ওঠে, উনি আমাদের নতুন প্রফেসর। আপনারা যদি এখান থেকে বের হয়ে যান তাহলে ওনার অসম্মান হবে। আপনারা দয়া করে বসুন, সমস্যা নেই। আমি একদিন ক্লাস না করলে কিছুই হবে না। এমনিতেই আমি 1 মাস পরে এসেছি, সমস্যা নেই। তখন ক্লাসের মধ্যে সবাই বলতে শুরু করে জাবিরের ভালো গুণগানের কথা। তখনই প্রথম বেঞ্চে টপার মেয়েটা আমার উদ্দেশ্যে বলে ওঠে, ম্যাডাম, আপনি কিন্তু এটা একদমই ঠিক করলেন না। আবির ভালো একটা ছেলে, ওর মতো ছেলে হয় না আমাদের ভার্সিটিতে। ওর মতো ছেলে আছে বিদায় আজ এই পুরো ভার্সিটির মধ্যে এমন নোংরা কাজ হয় না। ছেলেদের সাথে কেউ খারাপ ব্যবহার করতে পারে না, মেয়েদের সাথে কেউ উল্টাপাল্টা কথা বা কাজ কিছুই করতে পারে না। আপনি যা বলেছেন, আবেগ কথাগুলো শুনে অনেক কষ্ট পেয়েছে। আপনি কিন্তু এগুলো ঠিক বলেননি। আবির একটু দুষ্টুমি করে, এটা ঠিক কথা, কিন্তু কখনো কোনো মেয়েকে বাজে কথা বা কোনো মেয়ের সাথে বাজে ব্যবহার ও করেনি। আমরা সবাই জানি, শুধু আমরা কেন, পুরো ভার্সিটির সবাই, চেয়ারম্যান এবং প্রিন্সিপাল সবাই তাকে ভালোবাসে। আমি এখন সবই বুঝতে পারছি, আসলে ভুলটা আমার। আমি ওকে অনেক কথা বলেছি। এমনিতে ওর তো কোনো দোষ নেই, সব কিছু তো আমারই দোষ। তারপরেও কেন আমি ওকে এত কথা শোনানো? এখন আমার কাছেই খারাপ লাগছে যে আমি ওকে এসব কথা বলেছি। আমি এখন বুঝতে পারছি সত্যি আবিরকে আমি অনেক কষ্ট দিয়েছি। ওর কাছে ক্ষমা চাইতে হবে। ক্যাম্পাসের বটগাছের নিচে আমি বসে আছি, তখনই দেখলাম পেছন থেকে রাহাত ডাক দিয়ে বলে ওঠে, কিরে তুই এখানে বসে আছিস কেন? আর তোকে যে সেই কখন আমি রাখছিলাম, তুই তো দেখে ওখানে নিজের মনে বসে আছিস, কোনো কথাই বলছিস না। আমার কথা কি তোর কানে যাচ্ছিল না? আরে এমনি মন খারাপ ছিল, ভালো লাগছে না, তাই এখানে বসে আছি। আর শুধু বসে বসে ওই কথাগুলি ভাবছিলাম, তার জন্য তোর কথা হয়তো বা কানে জানি আমার। আরে ভাই বলিস না, তোর কথা তো সবাই বলছে, আমাদের ক্লাসের সবাই তোর প্রশংসা করছে। সবকিছু শুনে তো তখন নীলা ম্যাডামও বলল যে ওনার ভুল হয়েছে। ওইসব বাদ দে, এখন নাটক না করে চল আমরা বাসায় যাই। ও বুঝতে পারলে আমার কি, আমার ওর সাথে আর কোনো কথা নেই। কথাটা বলে আমি হাঁটা ধরি, তখন দেখলাম রাহাত দাঁড়িয়ে রইল। রাহাতের উদ্দেশ্যে বলে উঠি, কি রে তুই আবার দাঁড়িয়ে বলি কেন, যাবি না বাসায়? আসলে আমার একটা কাজ আছে, তুই যা, আমার না একটু কাজ করতে হবে। কাজটা করে আমি বাসায় যাচ্ছি, তুই না হয় বাসায় চলে যা। হারামজাদা, তোর জন্য বাইক আনিনি। তাই আমি গিয়ে ওর কাছ থেকে বাইকের চাবিটা নিয়ে নিলাম আর বললাম, তুই একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসিস। তুই জাগা, আমি বাইকটা নিয়ে যাব। আমি বাইকটা নিয়ে স্টার্ট দিব, তখন কেউ আমাকে পেছন থেকে ডাক দিল। আমি শুনলাম, কিন্তু রেসপন্স না করে বাইকটা নিয়ে সোজা বাসার দিকে হাঁটা ধরি। ক্লাস থেকে বের হয়ে দেখি আবির বাইক বের করে যাচ্ছে। ওকে ডাকতে লাগলাম কিন্তু কোনো কথারই উত্তর দিচ্ছে না। আমি দৌড়ে ওর কাছে গেলাম, দেখলাম ও বাইকটা নিয়ে বের হচ্ছে। আমি ওর কাছে যেতে লাগলাম, দৌড়ে তখনই দেখলাম বাইকটা নিয়ে টান দিয়ে চলে গেল। আমি দৌড়ে একটা গলির মধ্যে চলে এসেছি। আমি যখন আসছিলাম খেয়াল করিনি, আমি এখন দেখলাম পুরো গলিটা একেবারেই নিস্তব্ধ। কোনো মানুষ এখানে চলাফেরা এতটা করে না। মনে হয় এই রাস্তা দিয়ে শর্টকাট বাসায় যাওয়ার, কিন্তু আমি তো জায়গাটা চিনি না, তাই কাকে জিজ্ঞেস করবো। সামনে দেখলাম একটা ছেলে দাঁড়িয়ে আছে। তখন ছেলেটার উদ্দেশ্যে বলে উঠি, আচ্ছা ভাইয়া, এখানে 4 রাস্তার মোড় কোথায় জানতে পারি? আরে জানেমান, তুমি 4 রাস্তার মোড়ে যাবে, আসো আমি তোমাকে নামিয়ে দিয়েছি।
ছেলেটা কথাটা বলতেই আমার বমি আসার মতো অবস্থা, কারণ ছেলেটার মুখ থেকে কেমন জানি না দুর্গন্ধ বের হচ্ছে, মনে হচ্ছে কোনো নেশার পানি করেছে। তখন এই ছেলেটার সাথে কয়েকটা ছেলে চলে আসে, এটা দেখে আমার তো ভয় পাওয়ার শুরু হয়ে যায়। আমি ওখান থেকে হাঁটা ধরবো, তখনই ওই ছেলেটা বলে ওঠে, কি হলো, তুমি কি আমাদের সাথে যাবে না? আমরা তোমাকে ওইখানে দিয়ে আসবো, চলো আমাদের সাথে। আরে একা এত সুন্দরী একটা মেয়ে যদি যাও তাহলে কোথাও বিপদ হবে না? চলো আমরা তোমাকে ওখানে দিয়ে আসি, মাত্র 2 মিনিটের রাস্তা। না প্রয়োজন নেই, আমি একাই চলে যেতে পারবো। সেটা বললে কি করে হয় জানেমান? কথাটা বলে ছেলেটা আমার হাত ধরে, তখন আমি চিৎকার করব, ছেলেটি আমার মুখ চেপে ধরে আর বলে ওঠে, আরে তোমার মতো এমন সুন্দরী মেয়ে আমি আমার জীবনে দেখিনি। তোমাকে দেখে তো আমার মাথা খারাপ হয়ে গিয়েছে, যেন তুমি এক তামিল সিনেমার নায়িকা। তোমাকে দেখলে যে কোনো ছেলের মাথা নষ্ট হয়ে যাবে। সেটা আমার অন্যটা নিয়ে একটা টান দেয়। আমি তো চিৎকার করব, কিন্তু পারছি না, আমার মুখটা অন্য একটা ছেলে ধরে রেখেছে। আমার তো চোখ দিয়ে পানি পড়তেছে, আমি কি করব? আমি ছটফট করছি কিন্তু পারছি না। আমি ভয়ে চোখ বন্ধ করে নিলাম, আমার যেন এখনই মৃত্যু চলে আসবে। ঠিক তখনই দেখলাম কেউ পেছন থেকে ছেলেটাকে একটা লাথি দেয়, ছেলেটা দৌড়ে গিয়ে পড়ে আর আমার হাতটা ছেড়ে দেয়। সামনে তাকিয়ে দেখি ছেলেটা আর কেউ না, আবির। আমি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম আর কান্না করতে লাগলাম। আমি আমার জ্যাকেটটা খুলে নীলাকে পরিয়ে দিলাম। এরপর ছেলেগুলোর সামনে গেলাম। আমাকে দেখে ছেলেগুলো বলে ওঠে, কিরে, তোর তো সাহস কম না, তুই আমার শিকারকে কেড়ে নিচ্ছিস? তোকে তো আমি এমন মার দিব, সারা জীবন তুই মনে রাখবি। হাসপাতালের বেডের মধ্যে আমার কথা ভাববি। তাই নাকি? ঠিক আছে, তাহলে দেখা যাক কে কার কথা ভাবে। কথাটা বলে আমার গেঞ্জিটাও খুলে নিলাম। আর শরীরে সিক্স প্যাক দেখে ওই ছেলে দুইটা তো ঘাবড়ে যায়। ওরা পালাতে লাগলো। আমি দুইটাকে ধরে দুইটাকে খুশি মারতেই দুইটা ওখানেই অজ্ঞান হয়ে যায়। আমি তো ওর সিক্স প্যাক দেখে নিজে জ্ঞান হারানোর মতো অবস্থা। আমি তো কেমন জানি না ওর দিকে নেশাগ্রস্ত অবস্থায় তাকিয়ে রইলাম। ওর শরীরটা এতটা সুন্দর যে বলে বোঝানোর মতো না। আমি তো আবিরের শরীরের গঠন আর এমন সিক্স প্যাক দেখেই প্রেমে পড়ে গেলাম, যেন আমার সামনে একটা তামিল সিনেমার হিরো এসেছে আমাকে বাঁচানোর জন্য। বাহ, আমার তো এখনই ভালো লাগছে, জানি না কেন হঠাৎ করে ওর প্রতি কেমন দুর্বল হয়ে গেলাম। সব হারামজাদাগুলোকে ইচ্ছে মতো পিটে নিলাম। তখন যাওয়ার সময় ওই ছেলেটা বলে ওঠে, তোকে আমি পরে দেখে নিব। পরে কেন দেখবি? দেখলে এখনই ছবি তুলে দেখে নে না, যত খুশি তত। নীলাকে বাইকে উঠে আমি বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। 10 মিনিটের মধ্যে বাসার সামনে এসে পৌঁছায়। নীলাকে নামিয়ে দিই। নীলা কিছু বলতে যাবে, আমি ওর কোনো কথা না শুনে আমি ওখান থেকে আমার কি খচ্চর বলা, এত ভাব দেখায় কেন? অবশ্য ছেলেটার মধ্যে অ্যাটিটিউড আছে, তাই তো আমার সাথে ভাব দেখাচ্ছে। আমি তো মনে হয় এই পিচি ছেলেটার প্রেমেই পড়ে গেলাম। মনে হয় আমার স্বপ্নের রাজকুমার, আমি যেমনটা সবসময় চাইতাম। চান্দু, তুমি আমার থেকে পালিয়ে কোথায় যাবে? তুমি তো আমার জালেই পড়বে। বাসায় চলে আসি। বাসায় আসতে আমাকে দেখে আম্মু বলে ওঠে, কিরে, তোর আসতে তো লেট হলো কেন? আমি তো তোর জন্য সেই কখন থেকে বসে আছি খাবার নিয়ে। আমি তো জানি তুই অনেক আগেই চলে আসিস, আজকে আসতে দেরি হলো যে? আরে রাতের জন্য দেরি হয়েছে, না হলে অনেক আগেই চলে আসতাম। এখন বলো, তুমি খেয়েছো নাকি? তোর জন্য অপেক্ষা করছি আমি। তোর আগে কখনো খেয়েছি নাকি? খাওয়া দাওয়া করে একটা ঘুম দে, ঘুম থেকে উঠে না হয় গোসল করে নিবি। আচ্ছা ঠিক আছে, আমি একটু ফ্রেশ হয়ে আসি। ওয়াশরুম থেকে আমি ফ্রেশ হয়ে আসি, তখনই আম্মু খাবার বেড়ে দেয়। আমি খাবার খেয়ে রুমে শুয়ে পড়লাম। রুমে আসতেই আমাকে দেখে আম্মু বলে ওঠে, কি রে বাবা, তুই যখন এসেছিস দেখলাম তোর মন খারাপ। কিছু হয়েছে নাকি ভার্সিটিতে? আমাকে খুলে বল, কি হয়েছে? এভাবে মন খারাপ করে বাসার মধ্যে বসে আসিস কেন? আম্মুকে সবকিছু খুলে বললাম। সবকিছু শোনার পর আম্মু বলে ওঠে, ছেলেটাকে তুই ভুল বুঝেছিস, ছেলেটা আসলেই অনেক ভালো। ছেলেটাকে আমি দেখেছি, ছেলেটা খুবই ভালো আর ওকে আমার খুব ভালো লেগেছে সত্যি বলতে। আচ্ছা যা, পরে ওকে তুই সরি বলে নিস। এখন গোসল করে আয়, আমি তোর জন্য খাবার বাড়ছি। আচ্ছা ঠিক আছে। আমি ওয়াশরুমে চলে গেলাম। আমি ঘুম থেকে উঠতে আমাকে আম্মু ডাক দিয়ে বলে ওঠে, তোর আব্বু একটু অফিসে যেতে বলেছে তোকে এই ফাইলগুলো নিয়ে। তাড়াতাড়ি উঠে গোসল করে তারপর তোর আব্বুর অফিসে এই ফাইলগুলো দিয়ে আয়। আমি ঘুম থেকে উঠে গোসল করে নিলাম। এরপর রেডি হয়ে আম্মুর কাছ থেকে ফাইলটা নিয়ে বের হতে যাব, তখনই দেখলাম সামনে নীলা। নীলা আমার দিকে কিভাবে হা করে তাকিয়ে আছে। ও আমাকে কিছু বলতে যাবে, আমি ওকে এড়িয়ে ওখান থেকে চলে যেতে লাগলাম। আজকে যেন আবিরকে অসম্ভব সুন্দর লাগছিল, কেন জানি না ওর প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। আমি আর এত ভাব কিসে? আমার সাথে একটুও কথা বলে না।
আমার সাথে একটু কথা বললে কি হবে? বুঝতে তো পারছি আমি ভুল করেছি, তাই বলে কি আমি একটিবারও ক্ষমা চাইবো আর সে সুযোগও দেবে না? পাল্টা আব্বু অফিসে দিয়ে আসলাম, তখন আব্বু বলে ওঠে, তুই নাকি পড়াশোনা ঠিক মতো করিস না, আমাকে প্রিন্সিপাল কল করেছে। আর হ্যাঁ, আমি যখন আর এই অফিসে থাকবো না, তখন তো আমার পরে তোর এখানে চাকরি হবে, তখন তো তুই এখানে সব কিছু সামলাতে হবে, তখন তুই কি করবি? আমার এসব চাকরি পছন্দ না আব্বু। তুমি তো জানো আমি ব্যবসা করতে ভালোবাসি, আমি ওগুলোই পছন্দ করি, তাই আমি ব্যবসা করব চিন্তা করছি। দেখ বাবা, আমরা মধ্যবিত্ত, ব্যবসা করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। এত টাকা আমরা কোথায় পাবো? এমনিতে তুই জানিস তোর মা অসুস্থ, একা পুরো সংসারটা সামলানো সম্ভব না। তুই যদি আমার চাকরিটা নিয়ে নিস, তাহলে মনে কর তবে আমরা একটু শান্তিতে থাকতে পারতাম। আর আব্বু, এসব নিয়ে তুমি চিন্তা করো না তো। শুধু শুধু এসব নিয়ে চিন্তা করে তুমি আবার অসুস্থ হয়ে পড়বে। এখন এসব চিন্তা না করে নিজের কাজ করো মন দিয়ে, এগুলো আমি পরে দেখে নেব। আর বিয়ে শাদী এখনো দেরি আছে, আমি এখনো ছোট বাচ্চা। তোর ছোট বয়সের ছেলেমেয়েরা বিয়ে করে বাচ্চার বাপ হয়ে যাচ্ছে, তুই বলছিস এখনো তুই বাচ্চা আছিস? তুই বিয়ে করছিস না, এমন কেন করছিস? তুই জানিস না তোর আম্মু অসুস্থ, একা পুরো সংসার সামলানো তার দ্বারা সম্ভব না, তারপরও কেন এমন করছিস? আচ্ছা ঠিক আছে, ওইসব নিয়ে এখন আমাকে আর প্রেশার দিও না তো। আমি বিয়ে শাদী নিয়ে পরে ভাববো। আব্বুকে ফাইলটা দিয়ে ওখান থেকে সোজা বাসায় যাওয়ার জন্য হাঁটা ধরলাম। তখনই সামনে পড়লো আমার বন্ধু রাহাত। আমাকে দেখে আমার সামনে আর আমার কাছে এসে ডাক দিয়ে বলে ওঠে, ওই হালা, তোকে যে আমি কতগুলো কল করেছি, একটা ফোনও তো দেখলাম। আচ্ছা, একটা ফোনও তো দেখলাম তো ঢুকলো না। ফোনের কি হয়েছে? ফোন বন্ধ কেন? আবার কোথায় হারিয়ে গেছিস তুই? যে তোকে খুঁজেই পাচ্ছিলাম না। আরে গতকালকে একটু মারামারি করেছিলাম, ওখানে ফোনটা পড়ে ভেঙে যায়, তাই কারোর সাথে কথা বলতে পারিনি। ফোনটা বন্ধ হয়ে আছে, আম্মুর কাছে রেখে দিয়েছি ফোনটা, তাই হাতে ফোন নেই, কাউকে কল করতে পারছি না, আর সময়ও কাটছে না। ফোন ছাড়া কি জীবন চলে নাকি? তুই আবার কোথায় মারামারি করতে গেলি? রাহাতকে সবকিছু বলে বলি। সবকিছু শোনার পর রাহাত বলে ওঠে, নিজের বউয়ের দায়িত্ব নিতে শিখে গেছিস, তাহলে তো ভালোই হলো। তোর হারামজাদা, ওর সাথে আমি অভিনয় করেছি। ও অবশ্য অনেকবার কথা বলার চেষ্টা করেছে, আমি ওর কোনো কথারই উত্তর দিইনি, সোজা হেঁটে চলে এসেছি। তাহলে এখন কি করবি? সোজা বাসায় যাবি নাকি একটু হাঁটতে বের হবে? না, ভালো লাগছে না, বাসায় চলে যাব। কথাটা বলে আমি বাসার দিকে হাঁটা ধরলাম। কিছুক্ষণ পর বাসায় এসে পৌঁছালাম। বাসায় আসতেই তখনই আম্মু ডাক দিয়ে বলে ওঠে, বাবা, ওই যে বাড়িওয়ালা তোদের আন্টির বাসায় লাইট কেটে গিয়েছে, এখন তো তাদের বাসায় তেমন কেউ নেই, তুই কি একটু লাগিয়ে দিয়ে আয় না? তোর আন্টি তোকে একটু যেতে বলেছে, কাউকে পাচ্ছে না তো। এগুলো কাজ তুই তো মোটামুটি ভালোই পারিস, গিয়ে একটু লাগিয়ে দিয়ে আয় না বাবা। কেন? ইলেকট্রিশিয়ানকে কল করলে তো তারা এসে লাগিয়ে দিয়ে যাবে, আমি কেন যাব? আর আমার কাজ আছে। আরে বাবা, এমন করছিস কেন? ওদের আসতে আসতে তো সময় লাগবে, সন্ধ্যা হয়ে গেছে। যা না, মেয়েটা বাসায় একা আছে, তার আম্মু আছে, তারা দুজন অন্ধকারে কি করে থাকবে? একটু গিয়ে দেখে আয় না। আম্মুর জোরাজুরিতে আমি আন্টিদের বাসায় গেলাম। ওখানে গিয়ে কলিং বেল দিতে আন্টি দরজা খুলে দেয়, আর আমাকে দেখে বলে ওঠে, বাবা দেখ না, আমাদের লাইটের কি হয়েছে, জ্বলছে না। তুমি একটু দেখো। তোমাদের আম্মুকে আমি বলে এসেছিলাম তোমাকে যেন পাঠিয়ে দেয়। তুমি তো বাসায় ছিলে না। আমার মেয়ে অন্ধকারে ভয় পায়, ওর বাবার মন টিকছে না ওর জন্য। আদরের একমাত্র মেয়ে বলে কথা, রাগ করে আর কতদিন থাকবে, তাই ওর বাবা আগামীকালকে চলে আসবে বলল। আচ্ছা ঠিক আছে, চলেন, আমাকে এই রুমটা দেখিয়ে দেন। নীলা, আবিরকে একটু তোর রুমটা দেখিয়ে দে তো। নীলা রুম থেকে বের হয়ে আসে। দেখলাম ও ভয়ে কাঁপছে, মনে হয় অন্ধকারে বিশাল ভয় পায়। আমাকে দেখে কেমন জানি না সাহস পেল, আমাকে সাথে করে ওর রুমে নিয়ে গেল। আমি ফোনের ফ্ল্যাশ লাইটটা চালু করে দেখলাম লাইটটা ওপরে, তাই একটা টেবিল নিলাম। টেবিল নিয়ে বললাম যেন এটা ধরার জন্য। তখন নীলা টেবিলটা ধরলো, আমি লাইটটা লাগালাম। এরপর যখন নামতে যাব তখন এই পা পিছলে আমি নীলার গায়ের উপর পড়ে যাই। আমার ঠোঁটের সাথে নীলার ঠোঁটটা লেগে যায়। নীলা চোখ বন্ধ করে নিল, আমিও চোখ বন্ধ করে নিলাম। দুজনের যেন একটা অদৃশ্য মায়ের মধ্যে হারিয়ে গিয়েছিলাম। হঠাৎ করে দুজনকে স্বাভাবিক করে উঠে বসি। তখন আমি ওর উদ্দেশ্যে বলে উঠি,
সরি সরি, আসলে আমি খেয়াল করিনি এমন একটা কিছু হয়ে যেতে পারবে। প্লিজ এসবের জন্য আপনি মন খারাপ করবেন না ম্যাডাম। সমস্যা নেই, এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। বুঝলাম না, হঠাৎ করে এমন পরিবর্তন দেখে তো অবাক হয়ে তাকিয়ে রইলাম। এটা কি সেই নীলা নাকি? আমার তো মনে হয়েছিল ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেবে। লাইটটা জ্বালাতেই তখন নীলার সৌন্দর্যটা আবারও ফুটে ওঠে। ওকে দেখে তো আবারও ক্রাশ খাই। মেয়েটা যতবার আবার সামনে আসে ততবার বুকের মধ্যে ধক ধক শব্দগুলো বেড়ে যায়, যেন কতকালে চেনা আমার একজন মানুষ। ওকে দেখার পর নিজেকে কন্ট্রোল করে রাখতে খুব কষ্ট হচ্ছে। তাই আমি তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে যেতে লাগলাম। পেছন থেকে নীলা ডাক দিল, ওর কথা শুনলাম না। খচ্চর বেটা, একটু কথা শুনলে কি হতো? একটু কথাই তো বলতে চেয়েছিলাম। রুমে এসে শুয়ে রইলাম আর মনে মনে নিজের কথাই ভাবছি। সিনিয়র মেয়ে বলে কিছু বলতে পারছি না। আর নীলা তো সুন্দর। নীলা এত সুন্দর কেন? হ্যাঁ, আমার তো ভালো লাগে কেন ওকে জানি না। আবার মনে হলো ও তো আমার সিনিয়র। তার থেকেও বড় কথা হচ্ছে ধনী পরিবারের মেয়ে। কখনো আমাদের দুজনের মধ্যে সম্পর্ক হতে পারে না, কিন্তু অবশ মন বসতেই চাইছে না। ওকে আমি বোঝাতে চাইছি কিন্তু বোঝাতেই পারছি না। কি করব? বারে বারে শুধু নীলার কথাই আমার মনে পড়ে। আমি ওকে মনের প্রাণে ভালোবেসে ফেলেছি। শুয়ে শুয়ে শুধু নীলার কথাই ভাবছি। তখনই হাতের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি আমার বন্ধু রাহাত কল করেছে। ফোনটা রিসিভ করলাম। তখন রাহাত ওপাশ থেকে বলে ওঠে, কিরে বন্ধু, তোর কি অবস্থা? কি করছিস তুই? এখন তো মনে হয় তোর খোঁজ খবর পাওয়া অনেক কঠিন বিষয় হয়ে গিয়েছে। তুই তো রাষ্ট্রপতির জামাই, তাই তোর খবর নিতে আমাকে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। হারামজাদা, কি মস্কারি না? তুই আমার সাথে এমন ধাপানো শুরু করেছিস? এমন মস্কারি বাদ দে ভাই। আমি এমন মহান কোনো ব্যক্তি না যে তুই আমার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তোর। আমার কাছে তো তাই মনে হচ্ছে, কারণ তোকে কল দিলে পাওয়া যায় না। খোঁজ খবর আগের মতো আমার নিস না। তুই তাহলে কি বলবো সেই বন্ধু আমার? তুই না যে বন্ধু সবসময় আমাকে ফোন দিয়ে খোঁজ খবর নিতে আর আমার সাথে কথা বলতো। ওরে শালার, মজা তো আমার সাথে তুই ভালোই করছিস রে। এত মজা মস্কারি কোথা থেকে শিখেছিস? তুই তো আমার গুরু, আর কাছ থেকে শিখবো বল? তুই তো আমাকে সবকিছু শিখিয়েছিস, আর মানুষের পিছনে লাগানো সবকিছু তোর কাছ থেকেই শিখা। শালা, আমার মতো সহজ সরল একটা মানুষের নামে এত বড় মিথ্যা অপবাদ দিতে তোর বুকটা একটুও কাঁপলো না? শালা, আমি তো চিন্তা করছি আর তুই এখন আমার সাথেই মজা নিচ্ছিস। তুই আবার চিন্তা করছিস? ভাবা যায় না? তাহলে একটু বল, একটু শুনি তুই কি নিয়ে চিন্তা করছিস। আমাদের তো একটু শোনার ইচ্ছা আছে। তোমার সেটা হালারপুর, আমি ভাবতেছি নীলার কথা। তোমার সেটা হালারপুর, আমি ভাবতেছি নীলার কথা। রাহাতকে সবকিছু খুলে বলি। সবকিছু শুনে রাহাত বলে ওঠে, আরে ওইসব নিয়ে তোর এত ভাবতে হবে না। আমি তো বললাম, যদি তোর ভালোবাসা সত্যি হয় তাহলে দেখবি নীলা ঠিক তোর কাছে এসে ধরা দিবে। তোর এটা নিয়ে চিন্তা করা লাগবে না। আর আমার বিশ্বাস তোর ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে না। তুই এই প্রথম কাউকে ভালোবেসেছিস, তাও আবার নিজের মন থেকে। রাহাতের সাথে আরো কিছু সময় কথা বলে কলটা কেটে দিয়ে এরপর আমি ঘুমানোর জন্য প্রস্তুতি নিই। হারামজাদা আসলেই পাগল মেয়েটার জন্য, আমি বেশ বুঝতে পারছি। আবিরের আব্বু, আমি বলছিলাম তোমার ছেলেটাকে একটা বিয়ে দিয়ে দিতে, কারণ এই সংসারের কাজ আমি আর একা একা সামলাতে পারছি না। আমি তো তোমার ছেলেকে বলেছি, তোমার ছেলে যদি না শোনে আমি কি করব? আমি তো বলেছিলাম আমি রিটায়ার হয়ে যাব আর তোমার ছেলেকে আমার চাকরিটা দিয়ে দিব। তো আবির কি বলেছে, তোমাকে বিয়ে করবে? তোমার ছেলের কথা কি বলবো? তোমার ছেলের ইচ্ছে সে একজন বড় ব্যবসায়ী হবে এবং কি সে দেশের সব থেকে বড় বিজনেসম্যান হবে। তার জন্য মনে হয় কোনো বড় লোকের মেয়ে বসে আছে তাকে বিয়ে করার জন্য। আর সেই বড় লোকের মেয়ের জামাই হয়ে এই শহরের সব থেকে ধনী পরিবারের মেয়ের জামাই হবে। আমি অত শত বুঝি না, তোমার ছেলেকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আমি এই একা সংসার সামলাতে পারবো না। তোমরা সারাদিন দুজনে বাইরে থাকো, আমি বাসার মধ্যে একা থাকি, আমার ভালো লাগে না। কেন? তুমি তো প্রাইমারি স্কুলে গিয়ে পড়াতেই পারো, তাহলে কেন তুমি ছেড়ে দিলে? আরে তুমি তো জানো আমি ওখানে যেতে পারি না, কারণ আমার ওখানে যেতে সমস্যা হয়। ওখানে রাস্তাটা তেমন একটা ভালো না, তার জন্য তো আমি ওখানে যাই না। আর তুমি ওটা বলে লাভ কি? সমস্যা নেই, আমি তো সামনে যে নতুন প্রাইমারি স্কুলটা আছে ওখানে যাব বাচ্চাদেরকে পড়ানোর জন্য। কিন্তু তার আগে তোমার ছেলেকে এটা দিতে হবে। এখন তুমি রাজি করো তোমার ছেলেকে। আচ্ছা ঠিক আছে, আমি ওই বিষয়ে দেখতেছি।
সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি নাস্তা টেবিলে বসতেই আমার উদ্দেশ্যে আব্বু বলে ওঠে, দেখো, তোমার আম্মু বলতেছে তোমাকে বিয়ে করার জন্য। এখন তুমি কি বলো? তোমাকে আমি বেশি সময় দিতে পারবো না, মাত্র 7 দিনের সময় দিলাম। এর ভিতরে তুমি যদি তোমার পছন্দের মেয়ে থাকে আমাদেরকে জানাবে, না হলে আমরা নিজেদের পছন্দ অনুযায়ী তোমার বিয়েটা দিয়ে দিব। আব্বু কথাটা বলে ওখান থেকে উঠে যায়। আমি কিছু বলবো কিন্তু আব্বু একটা কথা শুনো না। আম্মুকে বলতে যাব, আম্মু কোনো কথা না শুনে খাবার টেবিল থেকে উঠে যায়। বুঝতে পারলাম এটা দুজনের প্ল্যান। আমি আর কিছু বললাম না। আমি নাস্তাটা খেয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিব। ঠিক তখনই আমার সামনে এসে দাঁড়ায় নীলা। নীলা আজকে একটা শাড়ি পরেছে। নীল শাড়িতে ওকে যেন নীল পরীর মতো লাগছে। ওর দিকে তো চোখ ফেরানোই যায় না। কি করব আমি? কোনো প্রকার নিজেকে স্বাভাবিক করে চোখটা নিচে নামিয়ে নিলাম। তখন আমার দিকে তাকিয়ে নীলা বলে ওঠে, এই দাঁড়াও, আজকে তোমাকে আর কোথাও যেতে দিচ্ছি না। তোমার সমস্যা কি? হ্যাঁ, তোমাকে যতবার আমি কিছু বলতে চাই আমাকে এড়িয়ে যাও কেন? তোমার সমস্যা কি? আজকে কোনো কথা বলতে দিবে না তোমাকে। তুমি চুপ করে থাকবে আর আমি বলবো। কি বলবেন আপনি? আর আমাকে কি আবারও আপনি অপমান করার জন্য এখানে দাঁড় করিয়েছেন নাকি? আরে, তুমি তো আচ্ছা বদমাইশ একটা ছেলে, একটুর জন্য এখনো রেগে আছো? আচ্ছা বাবা, আমি সরি ওই সময় তোমার সাথে এমন ব্যবহার করার জন্য। আর হ্যাঁ, তোমাকে ধন্যবাদ। তুমি আমাকে যদি না বাঁচাতে তাহলে গতকাল আমার সাথে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেত। তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আমি আবারও সরি বলছি তোমার সাথে এমন ব্যবহারের জন্য। এবার নীলা দুটো কান ধরে আমার সামনে বলে ওঠে, এবার বলো, তুমি কি আমাকে ক্ষমা করেছো? আমি আর রাগ করে থাকতে পারলাম না, মুখ ফুটে বলে ফেলেছি, আচ্ছা ঠিক আছে, কানটা ছাড়ুন, আমি আপনাকে মাফ করেছি। কথাটা বলে মুচকে একটা হাসি দিয়ে তখন নীলা হাত বাড়িয়ে আমার উদ্দেশ্যে বলে ওঠে, তাহলে আজকে থেকে আমরা বন্ধু হলাম, কি বলো? কিন্তু আপনি তো আমার সিনিয়র, এর থেকেও বড় কথা আপনি আমার কলেজের টিচার। তো কি হয়েছে? আর আমি তোমার থেকে সিনিয়র হলে তো কি সমস্যা? আর বন্ধুত্ব করতে কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, একটা কথা, তুমি কিন্তু আমাকে তুমি করেই ডাকবে। আপনি করে ডাকলে কিন্তু খবর আছে। বন্ধু হব সমস্যা নেই, কিন্তু আমি কি করে আপনাকে তুমি করে ডাকবো? আপনি তো আমার সিনিয়র আর আমার কলেজের ম্যাডামও। আমি কিছু আর শুনতে চাই না, তুমি আমাকে তুমি করেই ডাকবে। কলেজের ভিতরে না হয় ম্যাডাম করেই ডাকবে, আর আমাকে নাম ধরে ডাকবে বলে দিলাম। এখন তোমার বাইকটা বের করো, তোমার বাইকে করে আমি ইউনিভার্সিটিতে যাব। কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। বাইকটা বের করে নীলার সামনে রাখতে নীলা বাইকের উপর উঠে বসে। আমি বাইকটা স্টার্ট করতে নীলা আমার গায়ের উপর ঝুঁকে পড়ে আর আমাকে জড়িয়ে ধরে। তখন আমার কি একটা অনুভূতি হচ্ছিল বলে বোঝাতে পারবো না, এতটা ভালো লাগছিল। জানি না এই ছেলেটার প্রতি এতটা দুর্বল কেন আমি, কেন হয়ে যাচ্ছি। এই ছেলেটার মধ্যে কি আছে? ছেলেটার চোখের নেশায় আমি যেন ডুবে যাচ্ছি। এসব ভাবতে ভাবতে কখন যে ইউনিভার্সিটির সামনে চলে এসেছি নিজেও বলতে পারবো না। নীলার সাথে একসাথে আসতে কখন যে রাস্তা পার হয়ে চলে এসেছে ভার্সিটির সামনে নিজেও জানি না। ভার্সিটির সামনে আসতে ওকে বলে ওঠে, ভার্সিটির ভিতরে যদি প্রবেশ করি তাহলে অনেকে অনেক কিছু ভাবতে পারে। তো কি হয়েছে? অনেকে অনেক কিছু ভাবলে সমস্যা কি? তুমি আমাকে ক্যাম্পাসের ভিতরে নিয়ে যাও। আমি ভাবলাম নীলা এই কথাটা বলবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে ও যে এই কথাটা আমাকে বলবে আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। নীলাকে নিয়ে আমি ইউনিভার্সিটির ভিতরে প্রবেশ করলাম। ক্যাম্পাসের ভিতরে সবাই আমার আর নীলার দিকে তাকিয়ে আছে। সবাইকে ইগনোর করে আমি ইউনিভার্সিটির ভিতরে প্রবেশ করি। ক্যাম্পাসের ভিতরে আমাকে দেখে রাহাত চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নীলা বাইক থেকে নেমে তার ক্লাসে যেতে লাগলো। আমি বাইকটা পার্কিং করে রাহাতের কাছে যেতে লাগলাম। রাহাত আমাকে দেখে বলে ওঠে, কি রে ভাই, কাহিনী কি? তুই কি এমন করলি জাদু? হইলি কবে সাধু? আমাকে একটু কো দাদু, যার জন্য তোর পিছনে ঘুরছে নীলা ম্যাম। আরে শালা, এসব হামারা জানোয়ার। হ্যাঁ, তুই এগুলো বুঝবি না, ছোট মানুষ, এখনো ফিটার কাজ বোঝার মতো বয়স তোর এখনো হয়নি। ওরে শালার, তুমি তলে তলে এসব কিছু করে বেড়াবে আর আমরা বললেই তুমি হরতাল বলবে, তাই না? নাটক কম করো প্রিয়, তুমি যে সাদিয়ার প্রেমে আসক্ত তা আমি খুব ভালো করেই জানি। দূর হয়ে যা হারামজাদা। আর হ্যাঁ, একটা কথা জানিস, এবারও টপ হয়েছে আমাদের নেহা। এইটা আবার নতুন কি? ও যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তা তো আমরা সবাই জানি। আমাদের কথার মাঝে তখনই নেহা চলে আসে আর আমাদেরকে দেখে আমাদের উদ্দেশ্যে বলে ওঠে, আরে তোরা এখানে বসে আছিস কেন? আমি তোদের পুরো ক্যাম্পাসটা খুঁজে বেড়াচ্ছি, আজকে তোরা হঠাৎ করে এখানে বসলি? আরে আমরা তো তোর কথাই ভাবতেছিলাম এত সময় ধরে, আর তুই হাজির হয়ে গিয়েছিস। তাই নাকি? তা আমার বিষয় নিয়ে তোরা কথা বলছিলি? আরে তুই এবারও টপার হয়েছিস, রেজাল্টটা দেখেছিস নাকি?
না দেখে চলে এসেছিস আবিরের কাছে দেখা করার উদ্দেশ্যে। তোর তো আবার আবিরকে না দেখলে পেটের ভাত হজম হয় না। চুপ কর তুই, কিন্তু বেশি কথা বলিস। মনে মনে বলতে লাগলাম, আবিরকে আমার মনের কথা বলে দিব, এভাবে নিজের মনে লুকিয়ে কষ্ট দিব। আচ্ছা, এবার তোরা ঝগড়া থামিয়ে চল, আগে ক্লাসে যাই। ক্লাসটা শেষ করি, এরপর আমরা 3 জন ক্লাসে যাই। সম্পূর্ণ ক্লাস শেষ করে আমরা বের হই। আজকে ক্লাসের মধ্যে বেশিরভাগ সময় আমার দিকে নীলা তাকিয়েছিল। আমি যখনই ওর দিকে তাকাতাম, নীলা লজ্জায় মাথা নিচু করে নিত। আমি বাইকে বসে আছি নীলার জন্য, তখনই নেহা এসে বলে ওঠে, আবির, বাইক নিয়ে এসেছিস? তাহলে তুই আমাকে একটু পৌঁছে দে না। আমার তো একটু কাজ ছিল, তুই একাই চলে যা, আমার যেতে দেরি হবে। কোনো রকমে বুঝিয়ে নেহাকে পাঠিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখলাম নীলা বের হচ্ছে। আমি ওর দিকে তাকিয়ে আছি, তখন নীলা আমার কাছে এসে বলে ওঠে, এই ছেলে, এভাবে তাকিয়ে আছো কেন? এভাবে তাকালে আমার তো লজ্জা লাগে। সিনিয়র মেয়ের লজ্জা থাকে, আমি তো জানতাম না। তুমি কিন্তু অনেক ফাজিল হয়ে যাচ্ছ। একটা চান্স দিয়েছি, তার মানে এই না যে আমাকে পটাতে যাবে। তুমি তো আগে থেকে পটে আছো। তাই নাকি? আমি আগে থেকেই পটে আছি। তোমাকে কে বলেছে সেটা? আরে না, আমি তো একটু মজা করলাম, কিন্তু তুমি পটে গেছো। দূর শয়তান, তোমার সাথে বেশি কথা বললে না তুমি আমাকে কথার মধ্যে পেঁচিয়ে দিবে। তোমার সাথে কথাই বলবো না। আমি হাসতে লাগলাম, নীলাও হাসতে শুরু করলো। তাহলে তুমি বোকা। আমি বোকা না, তুমি গাধা। এভাবে আমাদের দুজনের দুষ্টুমিষ্টি ঝগড়ার মধ্যে বন্ধুত্ব চলে যাচ্ছে কিছুদিন। আমি তো নীলার প্রতি আরো দুর্বল হয়ে যাচ্ছি। নীলাকে দেখে মনে হয় না কোনোভাবে ও যে এত বড় লোকের মেয়ে। ওর মধ্যে বিন্দু পরিমাণ একটু অহংকার নেই। ওর বাবার এত কারি কারি টাকা, এত দামি দামি গাড়ি, কিন্তু একটা গাড়ি নিয়েও কখনো ভার্সিটিতে আসে না। চাইলে নিজের বাবার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতে পারে, কিন্তু কিছুই করে না। এই জিনিসটা আমাকে আরো বেশি ওর প্রতি দুর্বল করে দিয়েছে। আমি যা দেখতেছি আপনারাও কি তাই একটু দেখতেছেন নাকি? আমিও তো তাই দেখতেছি। তাহলে তো আমাদেরকে আর মেয়ে খোঁজার কোনো কষ্ট করার লাগলো না। আমার মেয়ে খুবই জিদি আর রাগী। ও কিন্তু এক কথার মানুষ। ও যদি কখনো কোনো কিছু চায়, ওর বাবা কখনো না করতে পারে না। তাই আপনারা আর এসব নিয়ে চিন্তা করবেন না। ও যদি আপনার ছেলেকে ভালোবাসে, তাহলে আমি বলছি ও আপনার ছেলে ছাড়া অন্য কাউকে বেছে নেবে না। আবিরকে আমার ভালোবাসার কথাগুলো বলে দিতে হবে। আমি আর নিজেকে রাখতে পারছি না। আমি ওর সিনিয়র, তারপরও আমি আর সামলাতে পারছি না। আমার দ্বারা সম্ভব না এভাবে বন্ধুত্বের মধ্যে সম্পর্কটা রাখতে। যা কপালে হয়। আজকে ভাবছি, আজকে শুক্রবার, নীলাকে প্রপোজ করে দেব। নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম যেন আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করে। বিকেলবেলা নীলাকে কল দিলাম। আবিরের কথাই ভাবছিলাম, তখনই আবির কল করে। ফোনটা রিসিভ করলাম, তখন আবির ওপাশ থেকে বলে ওঠে, তোমার সাথে আমার কথা আছে, তুমি কি আমার সাথে দেখা করতে পারবে? তোমাকে আমি কিছু কথা বলতে চাই, খুব ইম্পর্টেন্ট কথা। আমিও তোমাকে কিছু কথা বলতে চাই, যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি নীলাকে আমাদের পাশের বাগানটা ঠিকানা দিয়ে বললাম ওখানে আসার জন্য। আমি একটা ফুলের তোড়া কিনে নিলাম, নীলাকে প্রপোজ করব তার জন্য। আমি রেডি হয়ে অপেক্ষা করছি নীলার জন্য। নীলা এখনো আসতেছে না কেন বুঝতেছি না। কিছুক্ষণ পর নীলা আসে। নীলা একটা শাড়ি পরেছে। শাড়িতে নীলাকে এতটা সুন্দরী লাগছিল বলে বোঝানোর মতো না। আমি তো দেখে আবারও ফিদা হয়ে গেলাম। নীলা আমার কাছে আসতে আমি আর দেরি করলাম না। আমি হাঁটু গেড়ে ওর উদ্দেশ্যে বলে উঠলাম, নীলা, জানি না তুমি বিষয়টা কিভাবে নেবে। তুমি আমাকে বন্ধু ভাবো, কিন্তু এটা ঠিক না। আমি তোমাকে প্রথম থেকে ভালোবাসি। প্রথম যেদিন তোমাকে দেখেছি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। বিশ্বাস করো, আমার ভালোবাসা কখনো খারাপ উদ্দেশ্য না। আমি সত্যিকার অর্থেই তোমাকে ভালোবাসি। একটা থাপ্পড় বসিয়ে দিলাম আর কান্না করে তাকে জড়িয়ে ধরে বলে উঠলাম, কথাটা বলতে এত দেরি করলে কেন? হ্যাঁ, আমিও তো তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি তো চেয়েছি তুমি আমাকে তোমার ভালোবাসার কথাটা বলো, কিন্তু তুমি বলেছিলে না। তাই বাধ্য হয়ে ভেবেছিলাম আমি আমার ভালোবাসার কথা তোমাকে জানিয়ে দিব। তুমি আমার জুনিয়র, কিন্তু এই সমাজ কিভাবে আমাদেরকে, তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি তোমাকে ভালোবাসি, এতটুকু আমি বুঝি। ভালোবাসার কাছে কোনো বয়স, জাত, ভেদাভেদ হয় না। নীলা খুবই রাগী একটা মেয়ে, তাই ওর বাবাও ওর রাগের সম্পর্কে সবকিছু জানে। নীলার বাবাও রাজি আমাদের এই সম্পর্কে, তাই নীলার বাবা অনেক ধুমধাম করে আমাদের বিয়েটা দিয়ে দেয়। আমি আর নীলা এখন সুখী শান্তিতে সংসার করছি। আপনারা সবাই আমার আর নীলার জন্য দোয়া করবেন, আমরা যেন 10 থেকে 12টার একটা ক্রিকেট টিমই বানাতে পারি। গল্পটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।